আধা রাত হাইওয়েতে আটকে পড়া মেয়েটির সামনে অচেনা একজন বলল, আমার সাথে চলো। তারপর যা ঘটল তা কেউ ভাবতেও পারেনি। দোস্ত, এটা একটা সত্যি ঘটনা। উত্তরপ্রদেশের লখনৌ হাইওয়ের রাতের অন্ধকারে হাইওয়েতে চারদিকে নিস্তব্ধতা ছড়িয়েছিল, আর রাস্তার ধারে ছোট একটা ঢাবার হলুদ আলো অন্ধকারের সাথে লড়াই করার চেষ্টা করছিল। সেই ঢাবার বাইরে একটা মেয়ে দাঁড়িয়েছিল, নয়না। তার হাত ঠান্ডায় নয়, ভয়ে কাঁপছিল। সে ব্যাগটা বুকের সাথে শক্ত করে ধরে রেখেছিল, যেন সেটাই তার সাহস। মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু চোখে অস্থিরতা তার চেয়েও গভীর ছিল। তখনই হঠাৎ তার সামনে একটা কালো রঙের এসইউভি এসে দাঁড়াল। গাড়ি থেকে এক যুবক দরজা খুলে নামল আর শান্ত গলায় বলল, যদি ভরসা থাকে তাহলে আমি আপনাকে যেখানে যেতে চান সেখানে পৌঁছে দিতে পারি। নয়না তার দিকে তাকালো, তারপর নির্জন রাস্তার দিকে, তারপর নিজের কাপা হাতের দিকে। সে বুঝতে পারছিল না এই অচেনা মানুষটার ওপর ভরসা করবে কিনা। যাই হোক দোস্ত, কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। নয়নার মনে প্রশ্নের পর প্রশ্ন। এ কে? ভরসা করা ঠিক হবে কি? যদি এ ভুল মানুষ হয় তাহলে? কিন্তু তার কাছে আর কোনো উপায়ও ছিল না। সে গভীর নিঃশ্বাস নিল, যেন নিজেকে জোর করে রাজি করাচ্ছে। সে ধীরে ধীরে গাড়ির কাছে গেল, কিন্তু বসার আগে থেমে গেল। ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনে কয়েক ঘন্টা আগের ঘটনাগুলো ঘুরে গেল। প্রায় ৩ ঘন্টা আগে লখনৌ শহরের একটা শান্ত অ্যাপার্টমেন্টে রাতটা একদম সাধারণ ছিল। নয়না নিজের ঘরে বসে পরের দিনের ফাইল দেখছিল। বাইরে ঠান্ডা হাওয়া বইছিল, আর জানালার পর্দা হালকা হালকা নড়ছিল। তখনই তার ফোন হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটা অজানা নম্বর। সে প্রথমে উপেক্ষা করার ভাবল, কিন্তু কল বারবার বাজতে থাকল। শেষে সে ফোনটা তুলল। হ্যালো। কয়েক সেকেন্ড ওপাশে নীরবতা, তারপর একটা গম্ভীর আর তাড়াহুড়ো করা গলা শোনা গেল। আপনি কি নয়না বলছেন? আপনাকে এক্ষুনি বেরোতে হবে, দেরি করবেন না। নয়না চমকে গেল। কে বলছেন? কি হয়েছে? কিন্তু ওপাশ থেকে শুধু এটুকুই বলা হলো, আপনি পৌঁছে গেলে সব বুঝতে পারবেন। আর কল কেটে গেল। ফোন কাটতেই ঘরে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। নয়না কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল, যেন আশা করছে কলটা আবার আসবে। তার বুক ধড়ফড় করছিল। কিছু না জেনেও তার মনে হচ্ছিল ব্যাপারটা খুব গুরুতর। সে পানি খেল, নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু অস্থিরতা কমল না। কয়েক মিনিট সোফায় বসে থাকার পর হঠাৎ যেন ভেতর থেকে একটা আওয়াজ এলো, এক্ষুনি বেরিয়ে পড়ো। সে তাড়াতাড়ি ব্যাগ তুলল, জরুরি জিনিসপত্র রাখল, ফোন চার্জার নিল, আর কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রাত প্রায় 11:30টায় সে নিজের গাড়ি নিয়ে রাস্তায়। শহরের আলো পেছনে ছুটে যাচ্ছিল, আর সামনে লম্বা হাইওয়ে ছড়িয়ে পড়ছিল। ড্রাইভ করতে করতে সে বারবার সেই নম্বরে কল করার চেষ্টা করছিল, কিন্তু ফোন বন্ধ আসছিল। প্রতি মিনিটে তার অস্থিরতা বাড়ছিল। প্রায় 1 ঘন্টা পর হাইওয়ে একদম নির্জন হয়ে গেল। তখনই হঠাৎ গাড়িটা হালকা ঝাঁকুনি দিল। নয়না ভাবল রাস্তা খারাপ, কিন্তু কয়েক সেকেন্ড পর ইঞ্জিনের আওয়াজ বদলে গেল। সে স্পিড কমালো। তারপর গাড়ি জোরে নড়ে উঠে ধীরে ধীরে থেমে গেল। সে ঘাবড়ে আবার স্টার্ট করার চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। ড্যাশবোর্ডে লাল ওয়ার্নিং লাইট জ্বলছিল। সেই মুহূর্তে তার মনে হলো সে পুরোপুরি একা। সে ফোন দেখল, নেটওয়ার্ক নেই, চারদিকে ঘন অন্ধকার। তখনই তার চোখ পড়ল রাস্তার ধারে দাঁড়ানো ৩ জন পুরুষের দিকে, যারা তার গাড়ির দিকে তাকিয়েছিল। তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তাদের ভাবভঙ্গি স্বাভাবিক ছিল না। তাদের মধ্যে একজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। নয়নার বুক জোরে ধকধক করতে লাগল। সে তৎক্ষণাৎ ব্যাগ তুলে নিল, গাড়ি লক করে দূরে দেখা যাওয়া হালকা আলোর দিকে হাঁটতে লাগল। হয়তো কোনো ঢাবা। সে দ্রুত পায়ে হাঁটছিল, পেছনে ফিরে তাকানোর সাহস ছিল না। কয়েক মিনিট পর সে ঢাবায় পৌঁছে গেল। সেখানে মানুষের উপস্থিতি তাকে একটু স্বস্তি দিল, কিন্তু ভয় এখনও ভেতরে বসেছিল। সে চেয়ারে বসে নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগল। ঠিক তখনই ঢাবার কোণে দাঁড়ানো কালো এসইউভিতে বসা যুবক আরফ তাকে মনোযোগ দিয়ে দেখছিল। তার স্পষ্ট বোঝা গিয়েছিল মেয়েটি কোনো বড় বিপদে পড়েছে। কিছুক্ষণ পর সে গাড়ি থেকে নামল, ঢাবাওয়ালার সাথে কিছু কথা বলল, আর দূরত্ব বজায় রেখে নয়নার কাছে এলো। আপনার গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? সে আস্তে করে জিজ্ঞেস করল। নয়না মাথা নাড়ল, কিন্তু গলা থেকে আওয়াজ বেরোল না। আরফ বলল, রাতে এখানে মেকানিক পাওয়া যাবে না, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা শুনতেই নয়নার মুখে আবার চিন্তা ফিরে এলো। তার কাছে অপেক্ষা করার সময় ছিল না। কিছুক্ষণ ভেবে আরফ বলল, যদি চান তাহলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। এখন সিদ্ধান্ত পুরোপুরি নয়নার হাতে। সে ঢাবার আলো, নির্জন রাস্তা আর ভেতরে উঠে আসা ভয় অনুভব করল। তারপর ধীরে ধীরে মাথা তুলে প্রথমবার তার চোখের দিকে তাকাল। তার চোখে কোনো তাড়াহুড়ো, লোভ বা অদ্ভুত ভাব দেখতে পেল না।
শুধু শান্ত ভরসা। নয়না কয়েক সেকেন্ড খোলা দরজার দিকে তাকিয়ে রইল, তারপর ব্যাগ শক্ত করে ধরে গাড়ির সামনের সিটে বসে পড়ল। দরজা বন্ধ হতেই বাইরের আওয়াজগুলো মৃদু হয়ে গেল। আরাফ ড্রাইভিং সিটে বসল, সিট বেল্ট লাগাল, আর গাড়ি ধীরে ধীরে হাইওয়েতে এগোতে লাগল। কিছুক্ষণ দুজনের মাঝে পুরো নীরবতা, ইঞ্জিনের আওয়াজ আর বাইরে যাওয়া হেডলাইট। নয়না জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু তার মন রাস্তায় ছিল না, তার ভয় আর প্রশ্নের ওপর ছিল। সে জানত না এই যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে। সে শুধু এটুকু জানত যে পেছনে ফেরা এখন আর সম্ভব নয়, আর তার কোনো আন্দাজও ছিল না যে এই রাত তার জীবনের সবচেয়ে বড় শুরু হতে চলেছে। দোস্ত, গাড়ি এখন স্থির গতিতে নির্জন হাইওয়ে দিয়ে এগোচ্ছিল। বাইরে অন্ধকার আগের মতোই ঘন ছিল, কিন্তু নয়নার ভেতরের ভয়টা একটু বদলে গিয়েছিল। আগে সে পুরোপুরি একা ছিল, এখন একজন অচেনা তার সাথে, আর এই বিষয়টাই তাকে একটু স্বস্তি দিচ্ছিল, আবার অস্বস্তিও। গাড়ির ভেতর হালকা গরম ছিল, যার জন্য তার কাঁপা হাত ধীরে ধীরে শান্ত হতে লাগল, কিন্তু মন এখনও অস্থির। আরাফ কিছু না বলে রাস্তায় মন দিয়ে চালাচ্ছিল, যেন সে জানত এই সময় বেশি প্রশ্ন করা ঠিক নয়। কিছুক্ষণ পর সে আস্তে গ্লাভ বক্স খুলে পানির বোতল বের করে তার দিকে এগিয়ে দিল। পানি খেয়ে নিন, হয়তো ভালো লাগবে। সে তার দিকে না তাকিয়েই বলল। নয়না হালকা ধন্যবাদ বলে বোতলটা নিল। পানি খেতে খেতে তার মনে হল গলার শুকিয়ে গিয়েছিল। বোতল ফেরত দিতে দিতে সে জানালার বাইরে তাকাল। রাস্তায় দূর দূর পর্যন্ত কোনো গাড়ি নেই, শুধু মাঝে মাঝে পেছন থেকে আসা ট্রাকের তীব্র আলো কয়েক সেকেন্ডের জন্য গাড়ির ভেতর ঝলসে উঠে আবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। তার মন বারবার ফোনের দিকে যাচ্ছিল। সে স্ক্রিন দেখল, এখনও নেটওয়ার্ক নেই। সে সেই অজানা নম্বরে আবার কল করার চেষ্টা করল, কিন্তু কল গেল না। সে ফোনটা কোলে রেখে চোখ বন্ধ করল, যেন নিজেকে সামলাচ্ছে। আরাব একবার তার দিকে তাকাল, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পর সে শুধু এটুকু বলল, ঘাবড়াবেন না, আমরা পৌঁছে যাব। এই কথাটা সাধারণ ছিল, কিন্তু তার স্বরে এমন ভরসা ছিল যে নয়না প্রথমবার সিটে হেলান দিয়ে লম্বা নিঃশ্বাস নিল। প্রায় আধ ঘণ্টা পর রাস্তায় হালকা কুয়াশা নামতে লাগল। আরব গাড়ির স্পিড কমিয়ে মন দিয়ে চালাতে লাগল। গাড়ির বাইরে সবকিছু ঝাপসা দেখা যাচ্ছিল। সেই শান্ত পরিবেশে নয়না হঠাৎ জিজ্ঞেস করল, আপনি প্রায়ই রাতে ড্রাইভ করেন? আরব হালকা হাসল, কিন্তু তার চোখ রাস্তায় ছিল। দরকার পড়লে, নইলে রাতের রাস্তা বেশি ভাবতে বাধ্য করে। এই উত্তর শুনে নয়না কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হলো এই মানুষটা কম কথা বলে, কিন্তু যা বলে তাতে গভীরতা থাকে। কিছুক্ষণ পর সামনে টোয়া প্লাজার আলো দেখা গেল। অনেকক্ষণ পর এত আলো দেখে নয়নার অদ্ভুত স্বস্তি হল। গাড়ি যেই টোলের কাছে ধীর হল, তার ফোনে হঠাৎ দুটো ছোট সিগন্যাল এলো। সে তৎক্ষণাৎ সেই নম্বর ডায়াল করল। তার বুক এত জোরে ধকধক করছিল যে নিজের শ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছিল। এবার কল গেল। ওপাশ থেকে সেই গম্ভীর গলা এলো, কিন্তু এবার আগের চেয়ে বেশি তাড়াহুড়ো। আপনি কোথায় পৌঁছেছেন? ডাক্তার অপেক্ষা করছেন, অবস্থা স্থির আছে, কিন্তু দেরি করবেন না। এটা শুনতেই নয়নার চোখে জল এসে গেল। সে কিছু জিজ্ঞেস করার আগেই কল কেটে গেল। ফোন নামাতেই তার হাত কাঁপতে লাগল। এখন তার বোঝা গেল ব্যাপারটা খুবই গুরুতর। আরফ তার দিকে তাকাল, কিন্তু প্রশ্ন করল না। কয়েক সেকেন্ড পর নয়না নিজেই বলল, আমাকে হাসপাতালে পৌঁছাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। তার গলায় ঘাবড়ে যাওয়া স্পষ্ট ছিল। আরফ কোনো নাটকীয়তা ছাড়াই শুধু মাথা নাড়ল আর বলল, আমরা সময়মতো পৌঁছে যাব। এরপর সে গাড়ির গতি একটু বাড়িয়ে দিল। সেই মুহূর্তে নয়নার প্রথমবার মনে হল এই যাত্রায় সে একা নয়। রাত ধীরে ধীরে কেটে যাচ্ছিল। আকাশের কিনারায় হালকা সাদা দেখা যাচ্ছিল, যা আসন্ন সকালের ইশারা। অনেকক্ষণ পর নয়নার মনে হল হয়তো সব ঠিক হয়ে যেতে পারে। কিছুক্ষণ পর রাস্তায় পুলিশ চেকিং দেখা গেল। ব্যারিকেড লাগানো ছিল, আর গাড়ি থামানো হচ্ছিল। আরফ গাড়ি ধীর করল। একজন পুলিশকর্মী জানালার কাছে এসে সাধারণ জিজ্ঞাসাবাদ করল। তার চোখ পড়ল নয়নার ওপর, যে এখনও আবেগপ্রবণ দেখাচ্ছিল। সে শুধু বলল, সাবধানে যান, আর তাদের এগোতে দিল। গাড়ি আবার দ্রুত হল। এখন ট্রাকের সংখ্যা বাড়তে লাগল, আর রাস্তা ততটা নির্জন রইল না। ক্লান্তি ধীরে ধীরে নয়নার ওপর চেপে বসতে লাগল। পুরো রাতের চিন্তা এখন শরীরে প্রভাব দেখাচ্ছিল। সে মাথা সিটে ঠেকিয়ে চোখ বন্ধ করল। কয়েক মিনিটের মধ্যেই তার শ্বাস ধীর হয়ে গেল, যেন সে হালকা ঘুমিয়ে পড়েছে। আরফ গাড়ির মিউজিক আরও আস্তে করে দিল, যাতে তার ঘুম না ভাঙে।
বাইরে সকালের প্রথম হালকা আলো ছড়াতে লাগল। গাছের ছায়া এখন স্পষ্ট দেখা যাচ্ছিল, আর আকাশ গাঢ় নীল থেকে হালকা নীলে বদলে যাচ্ছিল। হাইওয়ে আর ভয়ঙ্কর লাগছিল না। কিন্তু সেই রাতের যাত্রা এখনও শেষ হয়নি, কারণ আসল কারণ যেটা নয়নাকে আধা রাতে বাড়ি থেকে বের করে এনেছিল, সেটা এখন পুরোপুরি সামনে আসতে চলেছে। আর ঠিক তখনই, যখন গাড়ি শহরের সীমানার কাছে পৌঁছাচ্ছিল, নয়নার ফোন আবার বেজে উঠল। এবার স্ক্রিনে সেই নম্বর জ্বলছিল, কিন্তু কলের আওয়াজে এমন অস্থিরতা ছিল যে তার বুক জোরে ধকধক করতে লাগল। সে তৎক্ষণাৎ ফোন তুলল। হ্যালো। তার গলা নিজেই কাঁপছিল। ওপাশ থেকে ডাক্তারের গম্ভীর গলা এলো। আপনি নয়না বলছেন? রোগীকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আপনাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এটা শুনতেই তার শ্বাস যেন আটকে গেল। এখন সব পরিষ্কার। ব্যাপারটা শুধু গুরুতর নয়, জীবন মৃত্যুর মাঝামাঝি। ফোন কাটতেই সে কিছুক্ষণ একদম স্থির হয়ে বসে রইল। তার চোখ খালি হয়ে গেল, যেন মাথা হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপর ধীরে ধীরে তার পাতা থেকে জল গড়াতে লাগল। সে সেগুলো আটকানোর চেষ্টা করল না। আরাফ গাড়ি চালাতে চালাতে তার দিকে তাকালো, আর এবার চুপ থাকতে পারল না। সব ঠিক আছে? সে আস্তে জিজ্ঞেস করল। নয়না উত্তর দেওয়ার চেষ্টা করল, কিন্তু গলায় আটকে গেল। কয়েক সেকেন্ড পর নিজেকে সামলে বলল, আমার ছোট ভাই অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, রাত থেকে হাসপাতালে, অপারেশন শুরু হতে চলেছে। এটা বলতেই তার সংযম ভেঙে গেল, আর সে কেঁদে ফেলল। গাড়ির ভেতরে ভারী নিস্তব্ধতা নেমে এলো। বাইরে সকালের আলো বাড়ছিল, কিন্তু ভেতরের পরিবেশ এখনও রাতের মতো ভারী। আরাফ কিছু না বলে গাড়ির স্পিড বাড়িয়ে দিল, যেন সে কথা দিয়ে নয়, সময় কমিয়ে সাহায্য করতে চায়। কিছুক্ষণ পর সে শুধু বলল, আমরা সময়মতো পৌঁছে যাব। এই সাধারণ কথাটা সেই মুহূর্তে নয়নার কাছে সবচেয়ে বড় আশা হয়ে উঠল। সে চোখ বন্ধ করল আর চুপচাপ কাঁদতে লাগল। বাইরে সূর্য ধীরে ধীরে উঠছিল, কিন্তু তার মনে এখনও অন্ধকার। প্রায় 15 মিনিট পর আরফ গাড়ি রাস্তার ধারে একটা ছোট রেস্ট পয়েন্টে থামাল। সে ইঞ্জিন বন্ধ করে শান্ত গলায় বলল, আপনার একটু পানি খাওয়া উচিত, চাইলে 2 মিনিট বাইরে আসতে পারেন। নয়না প্রথমে চুপ রইল, কিন্তু তারপর তার মনে হলো মাথা ভারী হয়ে যাচ্ছে। সে ধীরে বাইরে নামল। সকালের ঠান্ডা হাওয়া এখন আর ভয়ঙ্কর নয়, বরং স্বস্তি দিচ্ছিল। সে মুখে পানি দিল, লম্বা নিঃশ্বাস নিল, আর কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল, যেন নিজেকে শক্ত করছে। আরফ একটু দূরে দাঁড়িয়েছিল, তাকে বিরক্ত না করে অপেক্ষা করছিল। সে না বেশি সহানুভূতি দেখালো, না বেকার কথা বলল। তার এই সরলতাই নয়নাকে অদ্ভুতভাবে ভরসা দিচ্ছিল। কিছু মিনিট পর দুজনে আবার গাড়িতে বসল, আর যাত্রা শুরু হলো। এখন রাস্তায় ট্রাফিক বাড়তে লাগল। শহর কাছে আসতে লাগল, যা নয়নার কাছে স্বস্তিও ছিল, আবার অস্থিরতাও। প্রতিটা সিগন্যাল লম্বা লাগছিল। কিছুক্ষণ পর ফোন আবার বাজল। এবার কল তার মায়ের প্রতিবেশীর। সে ঘাবড়ে ফোন তুলল। ওপাশ থেকে আওয়াজ এলো, ঘাবড়াও না, অপারেশন শুরু হয়ে গেছে, ডাক্তাররা চেষ্টা করছেন। এটা শুনে নয়না চোখ বন্ধ করল আর গভীর নিঃশ্বাস নিল। ভয় এখনও শেষ হয়নি, কিন্তু আশার একটা আলো দেখা যেতে লাগল। সে আস্তে ধন্যবাদ বলে ফোন রাখল। আরব হালকা গলায় জিজ্ঞেস করল, আপনি রাতে একা বেরিয়ে পড়ার সিদ্ধান্ত কিভাবে নিলেন? নয়না কিছুক্ষণ চুপ রইল, তারপর জানালার বাইরে তাকিয়ে বলল, যখন নিজের লোক বিপদে থাকে তখন ভয় পরে মনে পড়ে। তার কথা মৃদু ছিল, কিন্তু সত্যি। আরফ মাথা নাড়ল, যেন এই অনুভূতিটা সে বোঝে। কিছু পথ দায়িত্ব ঠিক করে দেয়, সে বলল। গাড়ির ভেতর আবার নীরবতা নেমে এলো, কিন্তু এখন সেটা অস্বস্তিকর ছিল না। এমন একটা চুপ যেখানে ভরসা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল। এখন রাস্তার দুপাশে বাড়িঘর দেখা যাচ্ছিল। দোকানের শাটার খুলছে, মানুষ দিন শুরু করছে, আর শহর জেগে উঠছে। নয়নার বুক আবার জোরে ধকধক করতে লাগল। সে ফোনটা শক্ত করে ধরল, যেন সেটাই তার ভরসা। অবশেষে দূরে হাসপাতালের বড় বোর্ড দেখা গেল। তার শ্বাস দ্রুত হয়ে গেল। গাড়ি যেই গেটের সামনে থামল, সে 1 সেকেন্ডও নষ্ট না করে সিটবেল্ট খুলে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সে প্রায় দৌড়ে ভেতরে ঢুকল। পেছনে দাঁড়ানো আরফ তাকে যেতে দেখছিল, কিন্তু তাকে থামাল না। সে জানত এখন এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হাসপাতালের ভেতরে হতে চলেছে। যেখানে পরের কয়েক মিনিট ঠিক করবে এই রাত শুধু ভয়ের স্মৃতি হবে নাকি স্বস্তির শুরু। হাসপাতালে পা রাখতেই নয়নার একটা আলাদা জগতের অনুভূতি হল। বাইরে সকাল হয়ে গিয়েছিল, কিন্তু ভেতরে যেন সময় থেমে গিয়েছিল। সাদা দেয়াল, তীব্র আলো, দৌড়ে যাওয়া নার্স আর স্ট্রেচারের আওয়াজ সব মিলে এমন পরিবেশ তৈরি করছিল যেখানে শ্বাস নেওয়াও ভারী লাগছিল।
সে সোজা রিসেপশনে গিয়ে হাঁপাতে হাঁপাতে ভাইয়ের নাম বলল। নার্স তাড়াতাড়ি কম্পিউটার দেখে এমার্জেন্সি ওয়ার্ডের দিকে ইশারা করল। নয়না প্রায় দৌড়ে সেই দিকে গেল। করিডরের শেষে তার মাকে চেয়ারে বসে থাকতে দেখল। তাদের মুখ পুরো রাত জেগে আর কেঁদে ফোলা হয়ে গিয়েছিল। নয়নাকে দেখেই তারা তৎক্ষণাৎ উঠে এসে তাকে জড়িয়ে ধরল। সেই এক মুহূর্তে দুজনের সব শক্তি ভেঙে পড়ল। নয়নাও বাচ্চার মতো কেঁদে ফেলল। মা কাঁপা গলায় বললেন, অপারেশন চলছে, আর ডাক্তাররা পুরো চেষ্টা করছেন। এটা শুনে নয়নার চোখ বন্ধ হল, আর প্রথমবার তার মনে হল সে ঠিক সময় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারের দরজা খুলল, আর একজন ডাক্তার বাইরে এলেন। দুজনেই তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। ডাক্তারের মুখের গম্ভীরতা দেখে নয়নার বুক আবার জোরে ধকধক করতে লাগল। তিনি শান্ত গলায় বললেন, চোট গভীর ছিল, কিন্তু সময়মতো চিকিৎসা শুরু হয়েছে, তাই আশা ভালো। পরের কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। এটা শুনে নয়নার চোখে কৃতজ্ঞতা এসে গেল। সে হাত জোর করে ধন্যবাদ বলল আর দেয়ালে হেলান দিল। তার পায়ে এখন আর শক্তি ছিল না। পুরো রাতের টেনশন একসাথে শরীরে চেপে বসেছিল। ঠিক তখনই তার মনে পড়ল আরব বাইরেই থাকবে। সে তাড়াতাড়ি হাসপাতালের গেটের দিকে গেল। আরব নিজের গাড়ির কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তাকে দেখতেই সে কল শেষ করে দিল। সব ঠিক? সে জিজ্ঞেস করল। নয়না হালকা হাসি দিয়ে মাথা নাড়ল আর বলল, অপারেশন চলছে, ডাক্তার আশা দিয়েছেন। তার মুখে প্রথমবার স্বস্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। আরব শুধু বলল, ভালো কথা, কিন্তু তার চোখেও স্বস্তি ঝরছিল। কিছুক্ষণ দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল। সকালের রোদ এখন হালকা গরম দিতে শুরু করেছিল। রাতের ঠান্ডা যেন পেছনে পড়ে গিয়েছিল। নয়না আস্তে বলল, আপনি না থাকলে হয়তো আমি সময়মতো পৌঁছতেই পারতাম না। আরব তৎক্ষণাৎ বলল, এটাকে এহসান বলবেন না, শুধু ঠিক সময় ঠিক জায়গায় থাকা। তার কথা সরল ছিল, কিন্তু গভীর। নয়নার মনে হল এই মানুষটা চেহারার চেয়ে অনেক বেশি বোঝাপড়া। কিছুক্ষণ পর আরব কাছের ক্যান্টিন থেকে 2টো চা নিয়ে এলো। দুজনে হাসপাতালের সিঁড়িতে বসে পড়ল। প্রথমবার পরিবেশটা একটু হালকা লাগল। নয়না অনুভব করল রাতের ভয় ধীরে ধীরে পিছনে ছুটছে। কথাবার্তা রাস্তা, আবহাওয়া দিয়ে শুরু হলো, তারপর ধীরে ধীরে জীবনের দায়িত্ব পর্যন্ত পৌঁছাল। আরব কম কথা বলত, কিন্তু যা বলত সোজা মনে পৌঁছে যেত। তার কোনো তাড়া ছিল না, যেন সে শুধু নিশ্চিত করতে চায় এখন সব ঠিক আছে। এই সময় ভেতর থেকে একজন নার্স দৌড়ে এসে নয়নাকে খুঁজতে লাগল। অপারেশন সফল হয়েছে, সে বলল। এটা শুনতেই নয়নার চোখ থেকে খুশির জল বেরিয়ে এলো। সে তৎক্ষণাৎ মাকে জড়িয়ে ধরল। এত ঘণ্টা ধরে যে ভয় ভেতরে জমা ছিল তা এক মুহূর্তে গলে গেল। তার মনে হল পুরো দুনিয়া আবার স্বাভাবিক হয়ে গেছে। সে ঘুরে আরবের দিকে তাকালো, যে একটু দূরে দাঁড়িয়ে মুস্কি হাসছিল। সে তার কাছে গিয়ে কিছু না ভেবে হাত জোর করে ধন্যবাদ বলল। আরব একটু অস্বস্তি নিয়ে বলল, এখন সব ঠিক আছে, এটাই যথেষ্ট। কিছুক্ষণ পর যখন পরিবেশ শান্ত হল, আরব বলল তাকে এখন যেতে হবে। এটা শুনতেই নয়নার হঠাৎ অদ্ভুত খালি অনুভূতি হল। রাতভর সাথে থাকা মানুষটা এখন চলে যাচ্ছে। সে হালকা গলায় বলল, কমপক্ষে নম্বরটা তো দিয়ে যান। আরব হাসল, ফোন বের করে নম্বর সেভ করে দিল। যাওয়ার আগে সে একটা কথা বলল, কখনো কখনো জীবন আমাদের হঠাৎ থামিয়ে দেয় যাতে আমরা সঠিক পথে ঘুরতে পারি। এটা বলে সে গাড়িতে বসল। নয়না সেখানে দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখল। তার মনে হল এই দেখা সাধারণ নয়, কিন্তু সে বুঝতে পারছিল না কেন। হয়তো তাই, কারণ ভয় আর ভরসার মাঝে শুরু হওয়া এই যাত্রা এখন কোনো অদেখা সম্পর্কে বদলে যাচ্ছিল। আর তার নিজেরও আন্দাজ ছিল না যে এই গল্প এখানে শেষ হবে না। পরের কয়েকদিন হাসপাতালেই কাটল। নয়নার ভাই এখন বিপদমুক্ত, আর ধীরে ধীরে হুঁশ ফিরে আসছিল। মায়ের মুখেও এখন চিন্তার জায়গায় স্বস্তি দেখা যাচ্ছিল। সব কিছু স্বাভাবিক হতে লাগল, কিন্তু নয়নার ভেতরে কিছু বদলে গিয়েছিল। প্রতি সন্ধ্যায় যখন তার একটু ফাঁকা সময় মিলত, তার মন অনায়াসে সেই রাতের দিকে ফিরে যেত। নির্জন হাইওয়ে, ঢাবার আলো, আর সেই অচেনা যে কোনো স্বার্থ ছাড়াই তার সাথে ছিল। তৃতীয় দিন সন্ধ্যায় তার ফোন বাজল। স্ক্রিনে আরবের নাম দেখে সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কল তুলল। সব ঠিক আছে তো? ওপাশ থেকে সেই শান্ত গলা এলো। এটা শুধু একটা সাধারণ প্রশ্ন ছিল, কিন্তু তাতে সত্যিকারের চিন্তা লুকিয়েছিল। নয়না হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, এখন সব ঠিক আছে। এরপর কয়েক সেকেন্ড দুজনেই চুপ, কিন্তু এই চুপ অস্বস্তিকর ছিল না,
যেন দুজনের মাঝে অনেক কিছু না বলেও বোঝা যাচ্ছিল। সেই দিন থেকে মাঝে মাঝে ফোনে কথা হতে লাগল, না রোজ না খুব লম্বা, শুধু খোঁজ খবর, ওষুধের সময় বা এটা জিজ্ঞেস করা যে সে ঠিকমতো ঘুমাতে পেরেছে কিনা। এই ছোট ছোট কথাগুলো ধীরে ধীরে একটা গভীর ভরসা তৈরি করে দিল। কয়েকদিন পর আরব হাসপাতালে এলো, তার হাতে ফল আর কয়েকটা বই। সে আগের মতোই স্বাভাবিক ছিল, যেন সে কোনো বিশেষ কাজ করেনি। সে নয়নার ভাইয়ের সাথে কথা বলল, তাকে হাসানোর চেষ্টা করল আর পরিবেশ হালকা করে দিল। নয়নার মাও তার সাথে কথা বললেন আর যাবার সময় আসতে বললেন, ছেলেটা ভালো, চোখে সত্যি আছে। এটা শুনে নয়না চুপ করে রইল, কিন্তু তার মনে একটা অদ্ভুত গরম ছড়িয়ে পড়ল। হয়তো প্রথমবার সে অনুভব করল আরব এখন তার কাছে শুধু সাহায্যকারী অচেলা নয়। কয়েকদিন পর ভাইকে হাসপাতাল থেকে ছাড়া পেল, বাড়িতে আবার জীবন ফিরে এলো। সেই সন্ধ্যায় আরবের ফোন এলো। সে জিজ্ঞেস করল, যদি সময় থাকে তাহলে কোথাও যাবেন? নয়না একটু ভাবল, তারপর জিজ্ঞেস করল, কোথায়? আরব হালকা গলায় বলল, যেখান থেকে সব শুরু হয়েছিল। সে বুঝে গেল, সেই হাইওয়ের ধাবা। পরের দিন দুজনে গাড়ি নিয়ে সেই রাস্তায় বেরোল। এবার রাত ছিল না, খোলা রোদ আর পরিষ্কার আকাশ। সেই রাস্তা এখন আর ভয়ঙ্কর লাগছিল না। ধাবায় পৌঁছে নয়না কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে পড়ল কিভাবে সে সেই জায়গায় ভয়ে বসেছিল। ধাবাওয়ালা তাদের চিনে ফেলল আর হেসে বলল, সব ঠিক হয়ে গেছে তো? নয়না হেসে মাথা নাড়ল। চা খেতে খেতে কিছুক্ষণ দুজনে চুপ রইল। তারপর আরব আস্তে গলায় বলল, আমি রাতে একটা কথা বলতে পারিনি। নয়না অবাক হয়ে তার দিকে তাকালো। সে বলল, সে পেশায় ডাক্তার, আর সেই হাসপাতালেই কাজ করে যেখানে তার ভাই ভর্তি ছিল। সে সেই নাতে শহরে ফিরছিল, যখন ধাবায় নয়নাকে দেখল। হাসপাতাল থেকে তাকে আগেই খবর দেওয়া হয়েছিল যে একটা গুরুতর কেস আসছে, কিন্তু সে জানত না যে সেই মেয়েটিই রাস্তায় তার সাথে দেখা করবে। সে হালকা হেসে বলল, হয়তো ভাগ্য চেয়েছিল আমরা আগে রাস্তায় দেখা করি, হাসপাতালে নয়। এটা শুনে নয়না কিছুক্ষণ কিছু বলতে পারল না। হঠাৎ সেই রাতের সব ঘটনা যেন নতুন আলোয় বোঝা যেতে লাগল। সে আস্তে বলল, তাহলে আপনি জানতেন আমাকে কত তাড়াতাড়ি পৌঁছানো দরকার? আরব মাথা নাড়ল, কিন্তু বলল, সাহায্য করেছি তাই নয়, সাহায্য করেছি কারণ আপনি সত্যিই একা ছিলেন। তার কথা শুনে নয়নার চোখ নরম হয়ে গেল। তার মনে হল এই সম্পর্ক সহানুভূতি থেকে নয়, বোঝাপড়া থেকে তৈরি। সময়ের সাথে দেখা সাক্ষাৎ বাড়তে লাগল, কথাবার্তা গভীর হতে লাগল। কোনো ঘোষণা ছাড়াই দুজনে একে অপরের জীবনের অংশ হয়ে গেল। কয়েক মাস পর আরব তার মা বাবার সাথে নয়নার বাড়িতে এলো। কথাবার্তা সরল ছিল, পরিবেশ সাদামাটা ছিল, কিন্তু অনুভূতি সত্যি ছিল। দুই পরিবার খুব তাড়াতাড়ি বুঝে গেল এই সম্পর্ক জোর করে নয়, ভরসা আর সম্মান থেকে তৈরি। বিয়েটা খুব সাধারণভাবে হলো, শুধু নিজেদের লোকজনের মাঝে। ফেরা নেওয়ার সময় নয়নার মনে সেই রাত ঘুরছিল যখন সে ভয়ে কাঁপতে কাঁপতে ঢাবায় পৌঁছেছিল। সে মনে মনে ভাবল, যদি সেই রাতে সে ভয়ের কারণে থেমে যেত, তাহলে হয়তো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কখনো শুরুই হতো না। কয়েক মাস পর এক সন্ধ্যায় দুজনে আবার সেই হাইওয়ে দিয়ে যাচ্ছিল। সূর্য ডুবছিল আর রাস্তা সোনালি আলোয় ঝকঝক করছিল। নয়না জানালার বাইরে তাকিয়ে বলল, এখন বোঝা যায় প্রতিটা বাধা খারাপ নয়। আরব হাসল আর বলল, কখনো কখনো ভাঙা গাড়ি সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। গাড়ি এগিয়ে চলল, কিন্তু এবার রাস্তা লম্বা লাগছিল না, কারণ এখন যাত্রা একা নয়। হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি। আমরা গন্তব্যে পৌঁছানোর জন্য বেরোই, কিন্তু রাস্তা আমাদের সেই মানুষের কাছে পৌঁছে দেয় যে পুরো জীবনের গন্তব্য হয়ে যায়। বন্ধুরা, এই গল্প থেকে এই শিক্ষা মেলে যে জীবনের প্রতিটা বাধা খারাপ নয়। অনেক সময় যে কষ্ট সেই মুহূর্তে ভয়ঙ্কর লাগে, সেটাই পরে আমাদের সবচেয়ে বড় সুখের কারণ হয়ে ওঠে। যদি সেই রাতে নয়না সাহস না করত বা ভরসা না করত, তাহলে হয়তো সবকিছু আলাদা হতো। জীবন সোজা নয়, কিন্তু ঠিক সময় নেওয়া একটা সাহসী সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু যদি আপনি সেই অচেনা ছেলেটির জায়গায় থাকতেন, তাহলে কি আধারাতে নির্জন হাইওয়েতে আটকে পড়া কোনো অচেনা মেয়ের সাহায্য করতেন? আর যদি আপনি সেই মেয়েটির জায়গায় থাকতেন, তাহলে কি কোনো অচেনার গাড়িতে উঠতেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। আর যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল স্টোরি বাই একে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে একটা নতুন সত্যি, আবেগপ্রবণ আর প্রেরণাদায়ক গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।